আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় টাইপ 1 ভিত্তিক কোশ্চেন নিয়ে। আমাদের টাইপ 1 এ রয়েছে ধান চাষ পদ্ধতি, অর্থাৎ ধান চাষ পদ্ধতি রিলেটেড যে এমসিকিউগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা প্রথম এমসিকিউ যেটা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আচ্ছা, এখানে বলেছে 1 নাম্বার, কিরণ ও দিশারি কোন জাতের, কোন ফসলের জাত। দেখো, কিরণ ও দিশারি এটা মাথায় রাখবে, এই দুইটাই আমাদের যে জাত আছে, এই দুইটা জাত হচ্ছে সবসময় কি বলতো, ধানের। এটা হচ্ছে ধানের জাত, এটা আমাদের বোর্ড কোশ্চেন, এটা বারবারই পরীক্ষায় আসে। এর পরের প্রশ্ন আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্নে কি বলেছে, 2 নম্বর প্রশ্নে বলেছে ধানের টুংরো রোগ ছড়ায় কোনটির মাধ্যমে, অর্থাৎ কোন বাহকটির মাধ্যমে এই টুংরো রোগটি ছড়ায়। এটা হচ্ছে পাতা ফড়িং। পাতা ফড়িং হচ্ছে আমাদের টুংরো রোগের বাহক হিসেবে কাজ করে ধানের টুংরো রোগ ছড়াতে। এরপর 3 নাম্বার, কিরণ। কিরণ অলরেডি আমরা পড়েছি, এটা ধানের জাত, কিন্তু এর সাথে যুক্ত করেছে নিয়ামত, কোন ফসলের জাত। এটা হচ্ছে ধানের জাত, ঠিক আছে। কিরণ ও নিয়ামত হচ্ছে ধানের জাত। এরপর আমাদের আরেকটা 4 নম্বর প্রশ্নে বলেছে ধান চাষে জৈব সার কখন প্রয়োগ করতে হয়। আচ্ছা, কখন প্রয়োগ করতে হয়? প্রথম চাষের সময়, শেষ চাষের সময়, চারা রোপণে 15 দিন পর, চারা রোপণে 20 দিন পর। শেষ চাষের সময় এগুলো করতে হয় না, এটা মূলত করতে হয় প্রথমবার যখন চাষ দিবা তখনই তোমার জৈব সারটা প্রয়োগ করতে হবে। জৈব সার মানেই হচ্ছে মাটির পুষ্টি উপাদান। তোমার ধান চাষের ক্ষেত্রে মাটিকে পুষ্টি উপাদান দিতে হবে। এরপর বলল 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে ধান উৎপাদনের মৌসুম কয়টি? ধান উৎপাদনের মৌসুম হচ্ছে তোমার 3টি। 3টির মধ্যে কি একটা হচ্ছে আউশ, আমন, বোরো। এটা হচ্ছে ধান উৎপাদনের মৌসুম বলা হয়, আউশ, আমন ও বোরো। ওকে, এরপরে চলে যাব 6 নাম্বার, গান্ধী পোকার আক্রমণে ধানে কি ধরনের ক্ষতি হয়। অর্থাৎ এক এক প্রকার কারণে কিন্তু এক এক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় ধানকে। তাহলে এইটার কারণে কি হয়? শিকড় পচে যায় না, ধানে ছিটা হয়। হ্যাঁ, ধানে ছিটা হয়। পাতা পচে যায়, পাতা পচে না, গাছ মরে যায়। এটা অন্য প্রকার মাধ্যমে হয়, মূলত গান্ধী পোকার মাধ্যমে ধানে ছিটা হয়। এরপরের প্রশ্নে আমরা চলে যাব, নিচের কোন প্রকার আক্রমণে ধান গাছের পাতা সাদা হয়ে যায়। ধান গাছের পাতা সাদা হয়ে যায়, দেখো পাতা একটা হচ্ছে ছিটা পড়া, আরেকটা হচ্ছে পাতা সাদা হয় মূলত পামরি পোকার কারণে। ওকে, এরপরে আমরা 8 নম্বর প্রশ্ন, হাসি কলমি কোন ফসলের জাত। ধান, গম, মশলা, সরিষা। হাসি কলমি হচ্ছে ধানের জাত, ঠিক আছে, এটাকে বলা হয় ধানের জাত। আমরা একটু ধানের জাতগুলো যেগুলো ধান, পাট, এগুলো জাতের নামটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আমাদের অনেক আসে। এরপর আমাদের একটু দেখতে হবে যে কি বলেছে 9 নম্বর প্রশ্ন, কালো জিরা। আচ্ছা, কালিজিরা। কালিজিরা মানে কালো জিরা জাত এমন কিন্তু না, কালিজিরা হচ্ছে এটাও কিন্তু আমাদের ধানের জাতের অংশ। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু দেখতে পাচ্ছ এটা রাজশাহী বোর্ডে চলে এসেছে। এরপর 10 নাম্বার, ধানের চারা রোপণের কতদিন পর কাইস্থর আসে। অর্থাৎ যে একটা প্রথম থোড় যেটা, সেটাকে কি বলবো, কাইস্থর, সেটা কতদিন পর আসে? 45 থেকে 50 দিন পর এই থোড়টা চলে আসে চারা রোপণের। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলেছে 11 নাম্বার, ধান চাষে 6 শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয়। তাহলে এই তো একটা ম্যাথ, তাই না? 6 শতক আমাদের ক্লু দিয়েছে, তাহলে আমাদের জানতে হবে আগে যে 1 শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয়। আমরা চলে যাব ম্যাথটা করতে। ম্যাথে আমরা একটু করে দেই। আমরা জানি 1 শতক জমিতে, এক প্রশ্ন কি চেয়েছে, কি পরিমাণ গোবর সার। আচ্ছা, সার যেহেতু চেয়েছে, তাহলে জমিতে গোবর সার দিতে হয়। গোবর দিলে কিন্তু আরেকটা অ্যান্সার চলে আসবে, গোবর সার দিতে হয় 20 কেজি। এরপরে তাহলে আমাদের বলছে 6 শতক জমিতে গোবর সার কতটুকু দিতে হবে। তাহলে 20 × 6 কেজি, তাই না? 6 দুগুণে 12, 120 কেজি। তাহলে উত্তর কিন্তু 120 কেজি। আমরা একটু দেখব 120 কেজি কোথায়। আচ্ছা, আগে দেখো 1 শতক জমিতে গোবর সার দিতে হয় 20 কেজি। এই প্রশ্নটা যদি গোবর সার না বলে অন্যটা থাকতো গোবর কতটুকু দিতে হয়, প্রায় 5 থেকে 7 কেজি, তখন কিন্তু উত্তরটা ঘুরে যেত। এখন বলেছে সার, তাহলে 6 শতক জমিতে কতটুকু দিতে হবে? 20 × 6। ওকে, 120 কেজি। আমরা একটু দেখবো 120 কেজি আমাদের 4 নম্বর অপশনে আছে 120 কেজি। এরপর বলছে 12 নাম্বার, ধানের জমিতে ইউরিয়া সার
কত কিস্তিতে প্রয়োগ করতে হয়। অর্থাৎ ধানের জমিতে যখন আমরা ইউরিয়া প্রয়োগ করি এটা কিস্তি অনুসারে আমরা প্রয়োগ করি একটা ডোজের মতো করে, ঠিক আছে। তো এটা 3 কিস্তিতে তোমার দিতে হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখব পরবর্তীতে বলছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে বলেছে ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা হয়? 3, 4, 5, 6। এটা 4 ধরনের বীজতলা তৈরি করা হয়। আমরা একটু যদি বীজতলা সম্পর্কে একটু জানি, দেখি কি বলেছে বীজতলা। আমাদের 1 নম্বর বীজতলা হলো শুকনো বীজতলা, 2 নম্বর ভেজা বীজতলা, শুকনো ভেজা, 3 নম্বর ভাসমান দাপক। ওকে, তার মানে এই 4টা বীজতলা। আমাদের বীজতলা কয় প্রকার? 4 প্রকার। শুকনো, দুঃখিত, শুকনো, ভেজা, ভাসমান, দাপক, এই 4টা হচ্ছে আমাদের বীজতলা। তাহলে আমাদের উত্তর কি আছে বলো তো? আমাদের উত্তর হচ্ছে 4, ঠিক আছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে কি বলেছে 14 নম্বর থেকে আমরা একটু দেখব। আচ্ছা, 14 নম্বরে বলেছে ধান গাছে মাঝ ডগা ও সাদা ও ধানের শীষের সাদা ছিটা দেখা দেয় কোন পোকার কারণে? দেখো, ধান গাছের মাঝ ডগা সাদা ও ধানের শীষে ছিটা সাদা হয়, এটা কোনটার কারণে বলো তো? মাজরা পোকার কারণে। মাজরা পোকার কারণে দুইটারই হয়, ডগাও হয় এবং কি শীষেও সাদা ছিটা দেখা দেয়। তাহলে 14 উত্তর হবে 2। কোন পোকা ধানের দানায় দূর সৃষ্টির সময় আক্রমণ করে? দেখো, ধানের দানায় দূর সৃষ্টি যখন দুধ তৈরি হয় ধানের দানায়, তখন ওই টাইমেই একটা পোকা আক্রমণ করে, সেটা হচ্ছে কি গান্ধী পোকা। এরপর আমরা 16 নাম্বার, ধান খেতে হপার বান সৃষ্টির জন্য দায় নিচের কোনটি? গলমাছি, বাদামি গাছ ফড়িং, পামড়ি পোকা, মাজরা পোকা। এটা হচ্ছে বাদামি গাছ ফড়িং। বাদামি গাছ ফড়িং হপার বার্নের জন্য দায়ী। এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে চলে আসে। এরপরে আমরা দেখব 17 নাম্বার। আচ্ছা, 17 নম্বর বলেছে কোন পোকাটি ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়? বাদামি গাছ ফড়িং, পামড়ি পোকা, মাজরা পোকা, গলমাছি পোকা। ধান গাছের গোড়ায় রস চুষে খায় বাদামি গাছ ফড়িং, হপার বান এবং কি ধানের গোড়ায় রস চুষে খাওয়ার ক্ষেত্রে এই একটা পোকাই দায়ী। এরপর 18 নম্বর, ধান গাছের টুংরো রোগের জন্য কোন জীবাণু? টুংরো রোগের জন্য যেরকম একটা পোকা দেয়, একটা ভাইরাসও আছে, এই ভাইরাসটাও মূলত এই জীবাণুর জন্য দায়ী। ওকে, তারপরে আমরা দেখব 19 নাম্বার, উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য কি? শীষের ধান পেকে গেলে গাছ সোনালী রং ধারণ করে, গাছে বেশি কুশি হয় না, গাছ খাটো ও হেলে পড়ে না। হ্যাঁ, উচ্চ ফলনশীল গাছের একটা বৈশিষ্ট্য, পেকে গেলে সোনালী রং না, কুশি বেশি হয়, কুশি তো অনেক হয়। তারপর দেখো, গাছ খাটো এবং কি হেলে পড়ে না। হ্যাঁ, উচ্চ ফলনশীল ক্ষেত্রে গাছগুলো হেলে পড়ে না এবং কি বেলে মাটিতে চাষ করা যায় না, এটা সব মাটিতেই চাষ করতে পারবো, কিন্তু এটা মূলত গাছ খাটো ও হেলে পড়ে না। এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, কোন পোকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয়? যখন একটা পোকার বয়স হয়ে যাবে সেই পোকা থেকে গা থেকে গন্ধ বের হবে, তাহলে গান্ধী পোকা, ঠিক আছে। এরপর 21 নাম্বার, ধানের গোড়ায় বসে এক ধরনের ফড়িং পোকা রস চুষে খেলে কোন কীটনাশক প্রয়োগ করতে হয়? আচ্ছা, ধানের গোড়ায় বসে যদি কোনো ফড়িং এটা রস চুষে খায় তাহলে ডায়াজিনন 14 ইউজ করতে হয়। এগুলো কিন্তু একদম ডিরেক্ট বইয়ের লাইনের কোশ্চেন, এগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। ডায়াজিনন 14 ইউজ করতে হবে। এর পরবর্তীতে বলেছে দুধ স্বর কিসের জাত? ঠিক আছে, দুধ স্বর কিসের জাত? এটা মনে হয় পরীক্ষা শুধু আসতেই থাকে, এটা হচ্ছে ধানের জাত। 23 নাম্বার, পামড়ি পোকার আক্রমণে ধান ফসলের কি ক্ষতি হয়? পামড়ি পোকার আক্রমণে ধান ফসলের কি ক্ষতি হয়? পাতা হলুদ হয়ে যায়, পাতা সাদা হয়ে যায়, কুশিতে শীষ হয় না, গাছ বার্ন হয়ে যায়। বার্ন হয়ে যায় মূলত হপার বার্নের কারণে। হপার বার্নের কারণে কি হয়? বার্ন হয়ে যায়, মানে বাদামি গাছ ফড়িং এর কারণে। আর পাতা হলুদ হয়ে যায় অন্য পোকার কারণে, গান্ধী পোকার কারণে, কিন্তু পাতা সাদা হয়ে যায় মূলত পামড়ি পোকার আক্রমণে। এরপর বলছে 24 কি বলছে? 24 বলছে ধান সংরক্ষণে ধানের সাথে কোন পাতার গুঁড়া মিশিয়ে রাখলে পোকার আক্রমণ হয় না? এটা হচ্ছে কি বলতো, ধান সংরক্ষণে যখন করব তখন চটের বস্তা আমরা যদি 20 কাটালি পাতা মিশিয়ে রাখি তাহলে কি হবে না? পোকার আক্রমণ হবে না। 25 নাম্বার, কোনটি অফসি জাতের ধানের বৈশিষ্ট্য? দীর্ঘ জীবনকাল, কুশি কম গজায়, গাছ লম্বা, সার গ্রহণ ক্ষমতা অধিক থাকে, যার কারণে এটাই মূল উদ্দেশ্য। ওকে,
তারপরে আমরা 26 নাম্বার দেখব। 26 কি বলছে? 26 সেম একটা প্রশ্ন করেছে। উপসি জাতের ধানের বৈশিষ্ট্য কোনটি? ধানের যে খড়ের উৎপাদন বেশি, গাছ খাটো শক্ত হয়, কুশির উৎপাদন কমে যায়, পোকার আক্রমণ বেশি হয়। হচ্ছে গাছ খাটো ও শক্ত হয় এবং কি হেলে পড়ে না। এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট উচ্চ ফলনশীল ধানের ক্ষেত্রে, উপসি ধানের ক্ষেত্রে। এরপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন। এটা প্রশ্ন ছিল 26, আমরা দেখব পরের প্রশ্নে 27। আমরা একটু দেখব 27 নাম্বার প্রশ্নে কি বলেছে। 27 নাম্বার প্রশ্নে বলেছে ধান গাছের ধানের টুংরো রোগের লক্ষণ। এই টুংরো রোগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাকে দেখতে হবে প্রথমে পাতার রং হালকা সবুজ হয়ে যায়, গাছ টান দিলে সহজে কি উঠে আসে। হ্যাঁ, এটাও সঠিক। পাতায় ডিম্বাকৃতির দাগ পড়ে, এটা অন্য রোগের লক্ষণ। এটা হবে 1 ও 2। এরপর 28 নাম্বার বলছে, 28 নাম্বার বললো কি যে উপসি জাতের ধানের বৈশিষ্ট্য। উপসি জাতের ধানের, তাহলে বুঝতে হবে বইয়ে যখন উপসি টপিকটা আছে, উপসি টপিকটা ভালো করে পড়তে হবে। উপসি টপিকটা গাছ খাটো, গাছ সবুজ হয়, পাতা খাড়া হয়। হ্যাঁ, এটা 3টেই সঠিক উত্তর। এরপর বলেছে আমাদের 29 নাম্বার। 29 নাম্বার বলেছে ধান জাতে ধানের স্থানীয় জাত হলো টেপি, গিরবি, হাসি কলমি। টেপি এটা আছে, হাসি কলমি তো আরেকটা, মানে স্থানীয় জাত না, বাট গিরবি 1 ও 2, ঠিক আছে? এরপর আমরা চলে আসব উদ্দীপকটি পড়ে 30 ও 31 নং প্রশ্নে উত্তর দাও। আমরা একটু উদ্দীপকটা ভালো করে পড়ি। উদ্দীপকে কি বলেছে? উদ্দীপকে বলেছে জমির শেখ তার ধানের জমিতে গিয়ে দেখেন ধান গাছের মাছ ডগা সাদা হয়ে গিয়েছে। অবস্থায় তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে ব্যবস্থা গ্রহণ করেন। কৃষি কর্মকর্তার পরামর্শে জমির শেখ নিজে কোন কীটনাশক ব্যবহার করেন? কোন কীটনাশক? অর্থাৎ দেখো সে কিন্তু তার মাছ ডগাটা কি হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কোনটি করবে বলতো? এই ক্ষেত্রে না, ভেপোনা না, এটা হচ্ছে ম্যালাথিয়ন। ম্যালাথিয়ন 14 ইউজ করবে, ঠিক আছে? ম্যালাথিয়ন 14 ইউজ করবে। এরপর আমরা পরবর্তীতে দেখব যে উদ্দীপকে উল্লেখিত ধান গাছে উদ্ভূত লক্ষ্যের কারণ কি? তাহলে একটা পোকার আক্রমণ, তাই না? কিছুক্ষণ আগেও আমরা এটা পোকার আক্রমণ পড়েছি। এটা কি হবে? মাজরা পোকার আক্রমণে মূলত এটা হয়ে থাকবে, ঠিক আছে? এরপরে আমরা একটা উদ্দীপক, আরো একটা উদ্দীপক সলভ করব। উদ্দীপকে বলেছে ধান খেতে মাজরা পোকা, পামরি, গান্ধী ইত্যাদি পোকার আক্রমণে ফলন অনেক কমে যায়, এতে প্রতি বছরই কৃষকের অনেক ক্ষতি হয়। এটা সিলেট বোর্ড 23 সালে এসেছে। 32 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো। 32 নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের সমস্যা সমাধানের উপায়। সমস্যা সমাধানের জন্য বলেছে এই যে পোকাগুলো আছে এগুলো আলোর ফাঁদ ব্যবহার করার কথা বলেছে। হ্যাঁ, আক্রান্ত গাছ মাটিতে পুঁতে ফেলতে হবে, তারপর কীটনাশক ইউজ করতে হবে, আক্রান্ত গাছের তোমার চিকিৎসা করতে হবে আর কি, যাতে ওই আক্রান্ত অংশগুলো যাতে ঠিক হয়ে যায়। এরপর দেখো কীটনাশক ব্যবহার করতে হবে, তার মানে 1 ও 2, কীটনাশক তো অবশ্যই ইউজ করতে হবে, তাহলে 1 ও 2 নাম্বার। এরপর আমরা দেখব লাস্ট এই টাইপের সর্বশেষ প্রশ্ন। বলেছে কি উদ্দীপকে প্রথম প্রকারটির আক্রমণের লক্ষণ। আক্রমণের লক্ষণ কুশিতে শীষ হয় না, প্রথম প্রকারটি। আচ্ছা দেখো প্রথম পোকাটা কি, আমরা একটু ভালো করে যদি দেখি উদ্দীপকটা। প্রথম পোকা বলছে মাজরা পোকা। ও মাজরা পোকা কি করে বলতো? মাজরা পোকা সাধারণত মাজরা পোকা কি করে? ছিটা হয়, সাদা ছিটা হয়। ধানে মূলত মাজরা পোকা ছিটা করে, ঠিক আছে? তাহলে প্রথম উত্তর হবে 4। পাতা সাদা হয়ে যায়, এটা তো অন্য রোগের লক্ষণ। তাহলে গান্ধী পোকার লক্ষণ, এগুলো সবই হচ্ছে গান্ধী পোকার বাদামি গাছফড়িং এর লক্ষণ। আর এটা হচ্ছে কি আমাদের মাজরা পোকা, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? সাদা ছিটা হয়। তা আশা করি আমাদের এই অধ্যায়ের প্রথম টাইপ ভিত্তিক প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টাইপ ভিত্তিক নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।